হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে গল্প সেই তুমি পর্ব 1, লেখা জেরিন আক্তার নিভা। ঈশিতা, তুমি এই বাচ্চাটা নষ্ট করে ফেলো। ইরফানের এই কথাটা শুনে ঈশিতার মাথায় আকাশ ভেঙে পড়ল। ঈশিতা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ইরফানের মুখ থেকে কি সত্যি এই কথাটা বের হয়েছে? ইরফান এ কথাটা কিভাবে বলতে পারলো? বাচ্চা নষ্ট করে ফেলবো মানে? তুমি কি বলছো এসব? তুমি যা বলছো তা ভেবেচিন্তে বলছো তো? আমি যা বলছি সব ভেবেচিন্তে বলছি। তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো। আমার গর্ভে তোমার সন্তান, ও তোমার রক্ত, তুমি ওর বাবা। আমাদের ভালোবাসার প্রতীকও, আমাদের ভালোবাসার ফলস্বরূপ আল্লাহ ওকে আমার গর্ভে দিয়েছে। আর তুমি বলছো ও এই পৃথিবীতে আসার আগে, ওর বাবা মাকে দেখার আগেই আমি ওকে মেরে ফেলি। ঈশিতা কান্নামাখা কণ্ঠে কথাগুলো ইরফানকে বলছে। ঈশিতার চোখে পানি টলমল করছে। এবার শুধু চোখ থেকে গড়িয়ে পড়ার পালা। তুমি বুঝতে পারছো না আমার কথা? আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। আমি সব বুঝতে পারছি। আমার আর কিছু বলার, বোঝার বাকি নেই। আমি তো অস্বীকার করিনি আমি এই বাচ্চার বাবা। করেছে কি? আমি তো তোমাকে এটা বলছি না যে এটা আমার বাচ্চা না। আমি জানি ও আমাদের ভালোবাসার ফল, কিন্তু ও এখন এই পৃথিবীতে আসতে পারবে না। আমাদের এখনও বিয়ে হয়নি। আমাদের সম্পর্কে কোনো নাম নেই। এখন যদি এই বাচ্চাটা দুনিয়াতে আসে, তাহলে এক একজন তোমাকে এক এক ধরনের কথা শোনাবে। এই সমাজ আমাদের সন্তানকে কখনো মাথা তুলে বাঁচতে দেবে না। তোমাকেও শান্তিতে বাঁচতে দেবে না এই সমাজের মানুষগুলো। আমাদের সম্পর্কে কোনো নাম নেই, শুধু তাই এই বাচ্চা পৃথিবীতে আসতে পারবে না, তাই তো? তাহলে চলো আমরা আজই বিয়ে করব। আমরা বিয়ে করে নিলে তো কেউ আমাদের সন্তানকে নাজায়েজ বলতে পারবে না, আর আমাকেও কোনো কথা শোনাবে না। তুমি যা বলছো তা সম্ভব না। সম্ভব না? কেন সম্ভব না ইরফান? ও, তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? তুমি শুধু আমার শরীর ভোগ করতে চেয়েছিলে। এখন তোমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। এখন তুমি আমাকে বিয়ে করবে কেন? ঈশিতার এই কথা শুনে ইরফান রেগে গিয়ে ঈশিতার হাত ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, কি যাতা বলছো তুমি? ঈশিতা এক ঝটকায় ইরফানের হাত ছাড়িয়ে নিয়ে, আমি যাতা বলছি? এখন তো আমার কথা তোমার কাছে যাতাই বলেই মনে হবে। ঈশিতা, আমরা এখনও স্টাডি কমপ্লিট করিনি। নিজেদের লাইফ আমরা কেউই সেটেলড হয়নি। এখন বিয়ে করলে আমাদের ম্যারিড লাইফ হ্যাপি হবে না, আর আমার পরিবারও এখন আমাদের বিয়ে মেনে নেবে না। আমরা আগে স্টাডি কমপ্লিট করি, নিজের পায়ে দাঁড়াই, তখন না হয় আবার ফ্যামিলিকে তোমার কথা জানাবো। বাহ, এখন তোমার এসব কথা মনে হচ্ছে? আগে এসব মনে ছিল না? আমি আমাদের ভুলের জন্য একটা নিষ্পাপ প্রাণকে মেরে ফেলতে পারবো না। যে এখনও পৃথিবীতে আসেনি, এই পৃথিবীর আলো বাতাস কিছুই উপভোগ করেনি, তাকে আমি কি করে মেরে ফেলবো? তুমিই বলো। তুমি যেভাবে ভাবছো এভাবে যদি তুমি এই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখাতে চাও, তাহলে সমাজে তোমারই বদনাম হবে। বাহ, খুব ভালো। এখন দেখছি আমাকে নিয়ে তোমার খুব চিন্তা হচ্ছে, আমাকে নিয়ে খুব ভাবছো। তুমি যদি এর পরও এই বাচ্চাকে জন্ম দিতে চাও, তাহলে আমার কিছু করার নেই। কিন্তু এটা মনে রেখো, আমি এখন এই বাচ্চার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত না। আমি তোমাকে এর থেকে বেশি আর কিছু বোঝাতে পারবো না। তুমি বাচ্চা নাও, অবুঝের মতো আচরণ করে নিজের সর্বনাশ ডেকে আনো। ঈশিতা ইরফানের কথা শুনে প্রথমে হাসতে লাগলো। ইরফান ঈশিতার হাসি দেখে ভয় পেয়ে গেল। এমন একটা পরিস্থিতিতে ঈশিতা হাসছে কীভাবে? কিছুক্ষণ পরে ঈশিতা চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, তোমার মতো কাপুরুষকে ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। সেই তুমি পর্ব 2। তোমার মতো কাপুরুষকে ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। ভুল যখন করেছি তখন তো এই ভুলের জন্য আমাকে শাস্তি পেতে হবে। সমাজের মানুষ আমার কি ক্ষতি করবে? আমার সব থেকে বড় ক্ষতিটা তুমি করছো। তোমার মতো একটা মুখোশধারীকে বিশ্বাস করি আমি আমার সর্বস্ব তোমার হাতে তুলে দিয়েছি। এটার জন্য তো আমাকে শাস্তি ভোগ করতেই হবে। ঈশিতা ইরফানের শার্টের কলার ধরে কথাগুলো বলে কাঁদতে কাঁদতে নিচের বসে গেল। এই কথাগুলো শুনে ইরফানের রাগ উঠে গেল। ইরফান ঈশিতাকে কিছু না বলে গাড়ি নিয়ে চলে গেল। ঈশিতা কাঁদছে আর ইরফানের চলে যাওয়ার দিকে তাকিয়ে দেখছে। এতদিন এই মানুষটাকে সে পাগলের মতো ভালোবেসে গেছে, যে মানুষটার কাছে তার কোনো মূল্য নেই, তার চোখের পানিগুলোর কোনো দাম নেই। সেই সকালে না খেতে খালি পেটে বাড়ি থেকে বের হয়েছে ঈশিতা।
পুরোটা দিন পার হয়ে এখন রাত নেমে আসলো, এখনও কিছু খায়নি ঈশিতা। সকাল থেকে পেটে খাবারের একটা দানা পড়বে তো দূর, এক ফোঁটা পানিও পেটে পড়েনি। ইরফান চলে গেলে ঈশিতা উঠে দাঁড়িয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলো। এই রাতের বেলায় কোথায় যাবে, কি করবে, কিছুই ভেবে পাচ্ছে না ঈশিতা। রাস্তার পাশের ল্যাম্পপোস্টের আলোয় সব কিছু ঝাপসা দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে স্পষ্ট করে কিছু দেখা না গেলেও ল্যাম্পপোস্টের আলোয় হালকা হালকা সব কিছু দেখা যাচ্ছে। আজ রাতের আকাশে চাঁদ দেখা যাচ্ছে না, কালো মেঘগুলো চাঁদকে আড়াল করে রেখেছে। ঈশিতা ল্যাম্পপোস্টের ঝাপসা আলোতে গন্তব্যহীন পথে হেঁটে চলেছে। ঈশিতার দুচোখ বেয়ে অঝোর গতিতে পানি পড়ছে। এতদিন সে একটা ভুল মানুষকে বিশ্বাস করছে, একটা প্রতারককে ভালোবেসেছে, যে তাকে মাঝ রাস্তায় এভাবে একা রেখে চলে গেছে। তাকে নিয়ে সে কতই না স্বপ্ন দেখেছে। ঈশিতা হাঁটতে হাঁটতে একটা ব্রিজের উপর এসে গেল। ঈশিতা একটু এগিয়ে গিয়ে ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে একটু উঁকি দিয়ে ব্রিজের নিচের নদীটার দিকে তাকালো। নদীতে অনেক পানি, এখান থেকে ঝাঁপ দিলে পানির স্রোত কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তার কোনো ঠিক নেই। ছোট থেকে হাজার কষ্ট করার পর ঈশিতা কখনো নিজের জীবন নেওয়ার কথা মাথায় আনেনি, কিন্তু আজ কেন যেন এসব উল্টোপাল্টা খেয়াল আসছে মাথায়। ইরফানের এত বড় ধোঁকার কথা মনে করে ঈশিতার নিজের উপর রাগ হচ্ছে। একটা ভুল মানুষকে এতদিন অন্ধের মতো বিশ্বাস করে গেছে। ঈশিতা মাঝে মাঝে নিচের দিকে উঁকি দিয়ে পানির গভীরতা বোঝার চেষ্টা করছে। মুখ বাড়িয়ে দিয়ে নিচের দিকে দেখতে মাথা ঘুরে উঠছে, ভয় হচ্ছে প্রচুর। ঈশিতা সব সময় ভাবতে আত্মহত্যা সব কিছুর সমাধান না, কিন্তু আজ ঈশিতার কাছে আত্মহত্যাই এসব সমস্যার একমাত্র সমাধান বলে মনে হচ্ছে। আজ খুব ইচ্ছে হচ্ছে এই জীবন থেকে মুক্তি পাবার, সবাইকে ফাঁকি দিয়ে এইসব স্বার্থপর মানুষগুলোর ভিড় থেকে দূরে কোথায় চলে যেতে। মুখোশধারী মানুষগুলোর ভিড়ে নিজেকে খুব একা মনে হচ্ছে ঈশিতার। ব্রিজের রেলিং ধরে এক পা বাড়িয়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে চোখ বুজে নিল ঈশিতা। 2-3 মিনিট চোখ বুজে থেকে কিছু একটা ভেবে নিচে নেমে এসে দুপা পিছিয়ে এসে নিচে মাটিতে বসে পড়ল ঈশিতা। কি করতে যাচ্ছিল এটা? এখন তো সে একা না, তার ভিতর যে আর একটা জীবন আছে তা কিছুক্ষণের জন্যই ভুলে গেছিল ঈশিতা। ঈশিতার পেটে হাত রেখে জোরে জোরে কাঁদতে লাগলো। আমাকে ক্ষমা করে দিস, আমি তোর কথা না ভেবেই এত বড় একটা ভুল করার জন্য পা বাড়িয়ে দিয়েছিলাম। আমি যে তোর জন্য তোর বাবার বিরুদ্ধে গেছি এটা ভুলে গিয়েই কত সহজে তোর আর আমার নিজের জীবন শেষ করে দিতে নিয়েছিলাম। তোকে পৃথিবীতে আনার জন্য তোর বাবার সাথেও সব সম্পর্ক শেষ করতে পারি, সমাজের সব মানুষের বিরুদ্ধে যেতে পারি, পরেও আমি তোর কিছু হতে দেব না। আজিম সাহেব একবার ঘরে যাচ্ছে তো একবার বাইরে বের হয়ে আসছে। বাইরে বের বাইরে বের হয়ে বারবার গেটের দিকে তাকিয়ে দেখছে ঈশিতা বাড়ি ফিরল কিনা। আজিম সাহেবকে এমন টেনশন করতে দেখে সালেহা বেগম নানান ধরনের কথা শুনিয়ে যাচ্ছেন, কিন্তু আজিম সাহেব সালেহা বেগমের কোনো কথা কানে নিচ্ছেন না। কলঙ্কিনীটাকে নিয়ে এত চিন্তা করে নিজে প্রেশার বাড়াচ্ছ কেন? এখন তোমার কিছু একটা হলে তোমাকে কে দেখবে? ভালো হয়েছে কোথাও চলে গেছে, না হলে তো আমাদের মান সম্মান সব ডুবাতো। ছোট থেকে মানুষ করে আজ এমন কিছু দেখতে হবে ভাবতেই পারিনি। ও যে এভাবে আমাদের মুখে চুলকানি মাখাবে এটা বুঝতে পারলে কখনোই ওকে কোলে পিঠে করে মানুষ করতাম না। আমাদের ভালোবাসার এই মূল্য দিল শেষে কিনা সমাজের মানুষের সামনে আমাদের মুখ দেখানো মতো কিছুই রাখলো না। সালেহা বেগমের এসব কথা শুনে আজিম সাহেব ধমক দিয়ে বললেন, আহ, তুমি একটু থামবে? দেখতেই তো পারছো এত রাত হয়ে গেল, মেয়েটা এখনো বাড়ি ফিরল না। কোথায় গেছে, কি করছে, নিজের সাথে কিছু একটা করে বসলো না তো? এখন দিনকাল ভালো না, এত রাতে একা একটা মেয়ে বাইরে আছে, যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর কি বাকি আছে হওয়ার মতো? আগে থেকে তো মুখ পুড়িয়ে এসেছে, এখন আর নতুন করে কি হবে? আজিম সাহেব সালেহা বেগমের কথার উত্তর কিছু না বলে একটা টর্চ লাইট হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসতে লাগলো। সালেহা বেগম পিছন থেকে চিল্লিয়ে, এখন আবার কোথায় বের হচ্ছ তুমি? এমনিতেই তোমার প্রেশার আর হার্টের সমস্যা, যেদিন ডাক্তার ডেকে আসছি, এখন যদি আবার কিছু হয় তখন কে দেখবে তোমাকে? আমি আর পারি না, সব জ্বালা আমার সহ্য করতে হবে। একজন কুকাজ করে মুখে চুলকানি মেখে বাড়ি ছেড়ে চলে গেছে, আর উনি যাচ্ছেন ওকে খুঁজে বাড়িতে নিয়ে আসতে। সব কষ্ট আমার কপালে। ঘরে আরও 2টা মেয়ে আছে, এসব কথা বাইরে ছড়ালে এই মেয়ে 2টার কী হবে? ওদেরকে কে বিয়ে করবে? যদি লোকে শুনে বড় বোন এসব করেছে। নিজের মেয়েদের কথা তো কোনোদিনও ভাবনি, সবসময় বোনের মেয়েকেই নিয়েই ভেবেছো। বোনের মেয়েকে নিজের মেয়েদের থেকে বেশি ভালোবাসা দিছো, এখন দেখলে তো তোমার ভালোবাসার মূল্য কীভাবে দিল। আজিম সাহেব টর্চ লাইট ধরে রাস্তায় হেঁটে যাচ্ছে। ভালো করে চারিদিকে দেখছে ঈশিতা কোথাও আছে কিনা। ঈশিতা রাস্তায় বসে কাঁদছে। এখন কোথায় যাবে ও?
সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় মামি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আর যাতে ও বাড়ির চৌকাঠ পা না রাখে। একটা কলঙ্কিনীর জায়গায় ও বাড়িতে আর হবে না। এত কিছু ঘটে যাওয়ার পর এখন কোন মুখে মামা মামির সামনে দাঁড়াবে? ঈশিতা জ্ঞান হবার পর থেকে মামা মামির কাছে মানুষ হয়েছে। ছোটবেলা বাবা মা মারা গেলে মামা মামি ওকে আপন করে নেয়। বাবা মা হারা মেয়ে বলে মামা সবসময় ঈশিতাকে একটু বেশি ভালোবেসেছে। দুইটা মামাতো বোন থেকে ওকে একটু বেশি যত্ন করেছে। আর আজ ঈশিতা সেই মামার সম্মান ধুলোয় মিশিয়ে দিল। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু আত্মহত্যা করারও তো পথ খোলা নেই। নিজের একা জীবন থাকলে এতক্ষণ হয়তো রাস্তায় বড় কোনো গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যেত, কিন্তু এখন তো ওর ভিতর আর একটা প্রাণ বেড়ে উঠেছে। ও তো কোনো দোষ করেনি, তাহলে শুধু শুধু কেন ওই নিষ্পাপ জীবনটাকে মেরে ফেলবে? সকাল থেকে কিছু না খাওয়ায় হঠাৎ করে মাথাটা ঘুরে গেল ঈশিতার। শরীরটা প্রচণ্ড দুর্বল লাগছে। চোখের সামনে সব কিছু অন্ধকার মনে হচ্ছে। অনেক কষ্ট করেও চোখ মেলে তাকাতে পারছে না। চলবে। সেই তুমি পর্ব ৩, লেখিকা সামিরা আফরিন সামিয়া ওরফে নিপা। আজিম সাহেব অনেকক্ষণ ধরে হাঁটছে। চেনা পরিচিত কিছু আত্মীয়দের বাড়ি ও এলাকার আশেপাশের প্রায় সব জায়গায় ঈশিতাকে খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। আজিম সাহেবের ভয় হচ্ছে, কোথায় গেল ঈশিতা? আজিম সাহেব হাঁটতে হাঁটতে ব্রিজের কাছে এসে গেল। হঠাৎ আজিম সাহেবের কানে 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 কোনো মেয়ে মানুষের কান্নার আওয়াজ ভেসে গেল। সাথে সাথে আজিম সাহেব হাতে থাকা টর্চ লাইটটা ব্রিজের ওপাশে ধরল, যেখান থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। হ্যাঁ, এটা ঈশিতা। আজিম সাহেব ঈশিতাকে এভাবে দেখে ব্যস্ত হয়ে দৌড়ে ঈশিতার কাছে গেল। হঠাৎ করে চোখের উপর আলো এসে পড়ায় ঈশিতার চোখ বুজে গেল। মিটমিট করে দু চোখ খুলে তাকিয়ে দেখে সামনে ওর মামা বসে আছে। ঈশিতা তার মামাকে দেখে ডুকরে কেঁদে উঠল। আজিম সাহেব ঈশিতার এই অবস্থা দেখে চোখের জল আটকে রাখতে পারলেন না। কিরে মা, এত রাতে এখানে এভাবে বসে আছিস কেন? বাড়ি যাবি না? রাত তো অনেক গভীর হয়ে এলো। তোর যদি কিছু একটা হয়ে যেত তখন আমার কি হতো, এটা একবারও ভাবলি না? এই বুড়ো মামাটার প্রতি কি একটুও মায়া হয় না? ঈশিতা তার মামার কথা শুনে তার মামাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আজিম সাহেব ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে আলতো করে ঈশিতাকে বুকের সাথে জড়িয়ে নিল। আমি আছি তো তোর পাশে। তোর মামা থাকতে কিসের ভয় তোর? আমি বেঁচে থাকতে তোর উপরে একটা আঁচও আসতে দেবো না। আমাকে ক্ষমা করে দাও মামা। আমি তোমাদের সম্মান রাখতে পারলাম না। নিজের একটা ভুলের জন্য সমাজে তোমাদের মাথা নিচু করে দিয়েছি। তোমরা এখন কারোর সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না, কারো চোখাচোখি হয়ে কথা বলতে পারবে না। সব আমার জন্য। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি আমাকে মেরে ফেলো মামা। চুপ, একদম এসব কথা বলবি না। আমি জানি তুই জেনে শুনে এমন কোনো কাজ করবি না যার জন্য তোর মামার সম্মান নষ্ট হবে। যে যাই বলুক না কেন, আমি কারো কথা বিশ্বাস করি না। আমি তো জানি আমার ইস্যু মা কেমন। ছোট থেকে তোকে মানুষ করেছি। তুই কেমন তা আমার থেকে ভালো কেউ বলতে পারবে না। ঈশিতা তার মামার কথাগুলো শুনে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। মামা, আমি তোমার বিশ্বাসের যোগ্য না। তুমি কেন আমাকে এত বিশ্বাস করতে গেলে? আমি তো তোমার বিশ্বাসের মর্যাদা দিতে পারিনি। আমি তোমাকে ও মামিকে অনেক কষ্ট দিয়েছি। ছোট থেকে তুমি আমার কোনো চাওয়াই অপূর্ণ রাখোনি। এসব কিছুর বদলে আমি তোমাদের কি দিতে পেরেছি? কিছুই না, শুধু অসম্মান আর লাঞ্ছনার মুখোমুখি করেছি। সমাজে তোমাদের সবার চোখে নিচু করে দিয়েছি। এসব কথা বাদ দিয়ে এখন বাড়ি চল। সেই সকালে না খেয়ে খালি পেটে বাড়ি থেকে বের হয়েছিস। এভাবে না খেয়ে থাকলে তো তুই অসুস্থ হয়ে পড়বি। চল মা, এবার বাড়ি চল। না মামা, আমি বাড়ি ফিরবো না। তুমি আমাকে বাড়ি যেতে বলছো? আমাকে বাড়ি নিয়ে গেলে পারবে কাল সকালে সবার মুখোমুখি হতে? পারবে কি সবার তেতো কথাগুলো সহ্য করতে? তুই এখন বাড়ি না ফিরলে কি সবাই তেতো কথা বলা বন্ধ করে রাখবে? আর তুই এখন বাড়ি না গেলে কোথায় যাবি? এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে ইচ্ছে করে হঠাৎ কোনো গাড়ির নিচে এসে যাব? মুক্তি পারো এই কলঙ্ক মাখা জীবন থেকে, আর তোমাদেরকেও মুক্ত করে দিয়ে যাব আমার বোঝা থেকে। আজিম সাহেব ঈশিতার এমন কথা শুনে রাগে না চাইতেও ঈশিতার গালে একটা থাপড় বসিয়ে দেয়। খুব বড় হয়ে গেছিস তাই না? অনেক বুঝিস। মামা মামির জন্য অনেক চিন্তা করিস। মামাকে তোর বোঝা থেকে মুক্ত করতে চাস? তাহলে যা, তোর যেখানে ইচ্ছে সেখানে চলে যা, কিন্তু যাওয়ার আগে ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোকে যতটা ভালোবাসা দিয়েছি তা ফিরিয়ে দিয়ে যা। সালেহা বেগম ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 12টার কাছাকাছি। এখনও আজিম সাহেব বাড়ি ফিরলেন না। সালেহা বেগমের কথার আওয়াজে রুমি, রুনা দুজনেরই ঘুম ভেঙে গেল। রুমি এবার 7-এ আর রুনা 5-এ পড়ে। কিছুদিন ধরে ওদের বাড়িতে কি হচ্ছে তার কিছুই ওরা বুঝতে পারছে না। ওদের মা যেন ঈশিতাকে কি বলে, তারপর ঈশিতায় কান্না করে। ওরা কিছুই বোঝে না ঈশিতা কেন ওসব কথা শুনে দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে নেয়।
অবশ্য অনেকবার ওরা সালেহা বেগমের কাছে জিজ্ঞেস করেছে ঈশিতার কি হয়েছে। সালেহা বেগম জবাবে শুধু ধমক দিয়ে ওদের চুপ করিয়ে দিয়েছে। আজিম সাহেব অনেক বুঝিয়ে ঈশিতাকে বাড়ি নিয়ে আসলো। আজিম সাহেব অনেক বুঝিয়ে ঈশিতাকে বাড়ি নিয়ে আসলো। আজিম সাহেব ঈশিতাকে ধরে গেট দিয়ে বাড়ির ভিতর আসলে সালেহা বেগম ঈশিতাকে দেখে, আসছেন মহারানী। বাড়িতে ফিরে এসে আমাদের উপর খুব বড় করুণা করলেন। সমাজে আমাদের মান সম্মান যতটুকু ছিল তা পুরোটাই হারিয়েছি। এখন এত নাটক করার কি আছে? সবার সামনে ভালো সেজে থাকার কোনো দরকার নেই। সালেহা, তুমি চুপ করবে? চুপই তো করে আছি। এত কিছু ঘটে যাওয়ার পর তো আমি তোমার আদরের ভাগ্নিকে কিছুই বলছি না। সমাজে ওর নাম কলঙ্কিনী খাতায় উঠে গেছে। এটার মানে কি ও বুঝতে পারছে আমাদের ভালোবাসা কিসের কমতি ছিল, যার জন্য এভাবে আমাদের নাম বদনাম করার আগে একবারও ভাবলো না? আর একটা কথাও বলবে না তুমি? তুমি তো আমাদের ঈশিতাকে চেনো। তুমি বাকি সবার মতো ওকে এসব কথা শোনাচ্ছ? তুমি মামিকে চুপ করতে বলছো কেন মামা? মামি তো ভুল কিছু বলেনি। মামি যা বলছে সব তো ঠিকই বলছে। আমি জানি তোমরা আমাকে কতটা ভালোবাসো। আমি তোমাদের বিশ্বাস রাখতে পারিনি। মামি অনেক কষ্টের পরেই আমাকে এই কথাগুলো শোনাচ্ছে। মামির কথায় আমি কিছু মনে করব না। ঈশিতা কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলিয়ে ফেলছে। ঈশিতাকে এমন অবস্থায় দেখে সালেহা বেগমও নিজের চোখের পানি আটকে রাখতে পারলেন না। সব রাগ অভিমান ভেঙে দৌড়ে ঈশিতার কাছে গিয়ে ঈশিতাকে বুকে জড়িয়ে নিল। ছোট থেকে নিজের হাতে আদর যত্ন দিয়ে এতটা বড় করে তুলছে। হাজার ভুল করলেও দূরে সরিয়ে দিতে পারবে না। কেন এভাবে কষ্ট দিস আমাদেরকে? তোকে এমনভাবে দেখে আমাদের উপর দিয়ে কি যায় এটা ওই বুঝতে পারিস না? তোকে কষ্ট পেতে দেখলে তো আমাদেরও কষ্ট হয় রে মা। ঈশিতা শক্ত করে তার মামিকে আঁকড়ে ধরল। মামি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমরা তো এখনো বেঁচে আছি নাকি? আমরা তোকে কোনো কষ্ট পেতে দেব না। চল ঘরে চল। সকাল থেকে তো কিছুই খাসনি। তোর জন্য তোর মামাও না খেয়ে আছে। ঈশিতার মামে ঈশিতাকে নিজের হাতে খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের ঘরে গেল। ওদিকে ইরফান বন্ধুদের সাথে পার্টি করে ড্রিঙ্ক করে বাসায় ফিরল। আজ ইরফান খুব খুশি। এতদিনে নিজের অপমানের বদলা নিতে পারল ঈশিতার থেকে। ওই দিন ঈশিতার বলা কথাগুলো আজও মনে রেখেছে ইরফান। ইরফান মাতাল অবস্থায় রুমে এসে নিজেকে বেডে এলিয়ে দিল। চলবে। সেই তো মেয়ে পর্ব 4 লেখা সামিরা আফরিন সামিয়া নিপা। সকালে মামির ডাকে ঈশিতার ঘুম ভাঙে। সকালে প্রায় 10টা বাজতে চলেছে। ঈশিতা এখনও ঘুম থেকে না ওঠায় সালেহা বেগম গিয়ে ঈশিতাকে ডেকে তুলল। ইয়াস সকালে ডাইনিং টেবিলে বসে আছে। নাজমা চৌধুরী খাবার দিচ্ছে। ইয়াস খাওয়া শুরু করলো। খেতে খেতে নাজমা চৌধুরীর কাছে ইরফানের কথা জিজ্ঞেস করলো, মা, ইরফান কোথায়? নাজমা চৌধুরী চেয়ার টেনে বসে, তোর ভাইয়ের খবর আমি রাখি না। কখন কি করে কোথায় যায় তা কি আমাকে জানানোর প্রয়োজন মনে করে? তাহলে শুধু শুধু আমি কেন ওকে নিয়ে টেনশন থাকবো? যেখানে ইচ্ছে সেখানে যাক, যা ইচ্ছে তা করুক, আমার কিছু যায় আসে না। তুই তোর ভাইয়ের কথা আমার কাছে জিজ্ঞেস করবি না। রাগ করছো কেন মা? তুমি তো জানোই ইভান একটু ছেলে মানুষই করে, কোনো কিছু নিয়েই সিরিয়াস হয় না, সব কিছুতেই শুধু ভান করে। ইভানের এসবের জন্য তো তুই দায়ী। ছোট থেকে আদর দিতে দিতে ওকে একেবারে বাদর করে তুলেছিস। তোর আশকারা পেয়েই তো ও এতটা বিগড়ে গেছে। কি করব বলো? ও তো আমার একমাত্র ছোট ভাই। বাবা তো আমাদের দু ভাইকে সমানভাবে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। বাবা চলে যাওয়ার পর তো ওর সব আবদার আমার কাছে ছিল। যতটুকু সম্ভব চেষ্টা করেছি ওর সব আবদার পূরণ করতে, কোনোদিনও যাতে ও বাবার অভাব বুঝতে না পারে। তাই ও তো ওকে প্রয়োজনের থেকে একটু বেশি ভালোবাসা দিয়েছে। নাজমা চৌধুরী একটু কাঁদো কাঁদো কণ্ঠে, আমি জানি রে বাবা, তুই তোর ভাইকে কতটা ভালোবাসিস। তাই তোর সব ভুল মাফ করে দিস। হাজার ভুল করলে ওকে কোনো শাস্তি দিস না। আর এর জন্যই ইরফানটার আজ এই অবস্থা। সারাদিন একবারও বাসায় আসে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাতে কখন বাসায় আসে তা কেউ জানে না। বন্ধুদের সাথে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, পার্টি করে বাজে জিনিসগুলো খায়। আরও কী কী করে তা আল্লাহই জানে। সকাল 11-12টার মতো ঘুমায়। এগুলো তো ভালো লক্ষণ না। আমার ছেলেটার জীবনটা কি এভাবেই আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাবে? আমরা কি কিছু করতে পারবো না? শুধু চেয়ে চেয়ে দেখবই? তুমি চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দেবো। আর ইভান শুধু বন্ধুদের সাথে একটু আড্ডা দেয়, ও তেমন কোনো কাজই করবে না যার জন্য আমাদের অসম্মানিত হতে হবে। তুমি ইভানের জন্য খবর দাও, আমি ওকে ডেকে আনছি। ইয়াস উঠে উপরে ইরফানের রুমের দিকে যেতে লাগলো। ইরফানের রুমের সামনে গিয়ে ইরফানকে ডাক দিতে যাবে, তখন ইয়াস ডাকে রুমের দরজা খোলা। ইয়াস রুমের ভিতর গেল। ইরফান, ইরফান।
ইয়াসের ডাকে ইরফান কোনো সাড়া দিচ্ছে না, হাত পা ছড়িয়ে মরার মতো পড়ে ঘুমাচ্ছে। ইয়াস আবার ইরফানকে ডাক দিল, ইরফান ওঠ বলছি, ইরফান, এই ইরফান। অনেকক্ষণ ডাকার পর ইরফান একটু নড়ে উঠল, মিটমিট করে চোখ খুলে সামনে ইয়াসকে দেখে এক লাফে উঠে বসলো। ভাই তুই কখন আসলি আমার রুমে? কয়টা বাজে খেয়াল আছে? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, খাবার নিয়ে মা আর আমি তোর জন্য ওয়েট করছি। ইয়াস আর কিছু না বলে ইরফানের কোনো কথা না শুনে নিচে চলে গেল। বাবা, সকাল সকাল জোর বাসা বেঁচে গেলাম। ভাই আজ আমাকে ডাকতে আসছে কেন? নিশ্চয়ই মা কিছু বলেছে। ইরফান ফ্রেশ হয়ে নিচে এসে একটা চেয়ার টেনে বসে, একটা আপেল নিয়ে খেতে খেতে বলল, মা তাড়াতাড়ি খাবার দাও, আমার লেট হয়ে যাচ্ছে। ইয়াস নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। এত কিসের তাড়া তোর? কোথায় থাকিস আজকাল? কাদের সাথে চলাফেরা করিস এখন? আর আজ রাতে বাসায় ফিরলি কখন? ভাই তুই তো জানিসই আমি কাদের সাথে থাকি সারাদিন। রাতে তুই আসার একটু আগেই আমি নিজের রুমে ছিলাম। মাকে জিজ্ঞেস করে দেখ। এই কথা শুনে নাজমা চৌধুরী ইরফানের দিকে তাকিয়ে, মাকে জিজ্ঞেস করতে বলছিস? আর তুই ইয়াসকে এখনও তুই করে বলিস? তোকে কতদিন বলছি বড় ভাইকে তুমি করে বলতে। মা, ভাই আমার কতটাই বড় হবে কয়েক বছরে, ভাই করে বলে তো এখন আবার তুমি করে বলতে হবে। ইয়াস তোর থেকে কয়েক বছরে বড় হোক বা কয়েক মিনিটের বড় হোক, তোর থেকে বড় তো, তুই ইয়াসকে তুমি করে বলবি। একটু তো ভদ্রতা বজায় রাখবি। ইরফান আস্তে করে বলে উঠল, ভদ্রতার আমি হাসালে মা? নাজমা শুধু ইরফানের দিকে রেগে গিয়ে তাকিয়ে মিনমিন করে বলছিস, যা বলার জোরে বল। ইরফান তুই ঠিক মতো কলেজ যাস তো? আমি কিন্তু প্রিন্সিপালের সাথে কথা বলবো, যদি শুনি তুই ঠিক মতো কলেজ যাস না, করিস না, তাহলে কিন্তু তোর হাত খরচ দেওয়া বন্ধ করে দেবো, কথাটা মনে থাকে যেন। প্রিন্সিপাল তোকে আমার ব্যাপারে কিছু বললে তো? মাথা চুলকিয়ে আস্তে করে কথাটা বলল ইরফান, ভাই আমার কিছু টাকা লাগবে, আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিস তো। তোর আজ আবার টাকা লাগবে? কিছুদিন আগেই তো ইয়াস তোকে 50,000 টাকা দিল, ওই টাকাগুলো দিয়ে কি করেছিস? ইয়াস তুই ওকে আর একটা টাকাও দিবি না। মা এমনভাবে বলছো মনে হচ্ছে 50,000 না 50 লক্ষ টাকা নিয়েছি। ভাইয়ের কাছে 50,000 টাকা কোনো ব্যাপারই না। আমি ফ্রেন্ডদের সাথে চলি, সবার সাথে সমানভাবে তাল মিলিয়ে চলতে হয়, তাই টাকা লাগে। তুমি এসব বুঝবে না, তাই তুমি এসব নিয়ে কোনো কথাও বলবে না। আহ ইরফান, মায়ের সাথে কেমনভাবে কথা বলছিস তুই? মা জিজ্ঞেস করতেই পারে, মায়ের অধিকার আছে জানতে চাওয়ার। তোকে তো টাকা দিতে আমি একবারও না করি না, কিন্তু এত অল্প সময়ে এতগুলো টাকা কিভাবে খরচ করিস তা জানতে চাওয়াটা ভুল কিছু না, তাই না? ভাই তুইও মায়ের সাথে শুরু করলি? আমি নার্সারিতে পড়া কোনো বাচ্চা না যে তোদের কাছে আমার প্রতিটা কাজের কৈফিয়ত দিতে হবে। ইচ্ছে হলে টাকা দে, নয়তো সোজা না করে দে, ড্রামা করার দরকার নাই। ইরফানের খাবার অর্ধেক ফেলে রেখে উঠে গেল। নাজমা চৌধুরী হু হু করে কেঁদে উঠল। মা কাঁদছো কেন? ইরফান কখনো শুধরাবে না। তুই তো জানিস, তুই তো জানিসই ও এত টাকা দিয়ে কি করে। আমি মা হয়ে ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি, যার কারণে ওর আজ এই অবস্থা। মা তুমি কেঁদো না, আমি ইরফানকে ঠিক করে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসবো। ও একদিন ঠিকই ওর ভুল বুঝতে পারবে। ঈশিতা ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছিল। পিছন থেকে ঈশিতার মামি ডেকে বললেন, কোথায় যাচ্ছিস তুই? ঈশিতা মামির কথা শুনে পিছন ফিরে তাকিয়ে দাঁড়িয়ে গেল। ভার্সিটিতে যাচ্ছি মামি। কোথাও যেতে হবে না, ঘরে যা। কেন মামি? আমি কেন তোকে বাইরে যেতে না করেছি তা তুই খুব ভালো করে জানিস। আমি চাই না তুই এখন বাড়ি থেকে বের হস। এভাবে কতদিন ঘরে বসে থাকবো? যতদিন না সব কিছু ঠিক হয় ততদিন। আমি চাই না এখন বাইরে গিয়ে তুই 10 লোকের মুখে 10 রকমের কথা শুনিস। ঈশিতা কিছু না বলে ঘরে চলে গেল। ঈশিতা এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। ইরফানও ঈশিতার সাথে একই ক্লাসে পড়ে। ভার্সিটিতে প্রথম থেকে ওদের পরিচয় চলবে। সেই তুমি পর্ব 5, লেখিকা জেরিনা আক্তার নিপা। দিন কয়েকবার হয়ে গেল ঈশিতা ঘরে বসেই কাটিয়ে দিল। সালেহা বেগম ঈশিতাকে বাড়ি থেকে এক পাও বের হতে দেয় না। এই কয়েকদিনে ইরফানের সাথে একবারও কথা হয়নি ঈশিতার। ঈশিতা ইরফানের সাথে কথা বলতে চায়। ইরফান কি চায় এটা জানতে চায়। ইরফান কি সত্যিই বাচ্চার দায়িত্ব নেবে না? ইরফান তো ঈশিতাকে ভালোবাসে, তাহলে ইরফান কেন এমন করছে? এরকম অনেক প্রশ্ন ঈশিতার মনে উকি দিচ্ছে। ঈশিতা জানালার পাশে বসে ইরফানের সাথে কাটানো আগের দিনগুলোর কথা মনে করছে। কত ভালো ছিল দুজনে একসাথে। ইরফান ঈশিতার কথা খেয়াল রাখতো। ঈশিতার ছোট বড় প্রতিটা জিনিসের প্রতি কত যত্ন নিত। ঈশিতা তুমি আমাকে ভালোবাসো না তাই না? এমন কথা কেন বলছো? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর তাই তো আমার কথায় রাজি হচ্ছ না। তুমি যা বলছো তা সম্ভব না ইরফান। কেন সম্ভব না? আমরা তো একে অপরকে ভালোবাসি, তাহলে কেন সম্ভব না?
বিয়ের আগে এসব কিছু ঠিক না ইরফান। বিয়ের আগে শারীরিক সম্পর্কে যাওয়া ইসলামের দৃষ্টিতে হারাম। আমাদের ইসলাম ধর্ম এসব সমর্থন করে না। আর আমাদের সমাজ তো কখনোই এসব মানবে না। আমি চাই না বিয়ের আগে তোমার সাথে এভাবে অবৈধ সম্পর্কে জড়াতে। আমাদের ভালোবাসা পবিত্র। আমি আমাদের ভালোবাসাকে অপবিত্র করতে চাই না। আমি বুঝতে পারছি তুমি আমাকে একটুও বিশ্বাস করো না। তুমি আমাকে এখনও আগের মতোই মনে করো। বিশ্বাস করো ঈশিতা, আমি পাল্টে গেছি। তোমার ভালোবাসা আমাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। এমনভাবে বলো না। আমি তোমাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি। আমি জানি তুমি আগের এই ভান নেই। তুমি একদম পাল্টে গেছো। আর তাই তো আমি তোমাকে ভালোবেসেছি। আচ্ছা, আজ আমার বন্ধুর বাসায় পার্টি রাখছে। সবাই সবার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে। আমি চাই তুমিও আমার সাথে যাবে। তুমি কিন্তু একদমও না করতে পারবে না। আমি সবাইকে বলে দিয়েছি তুমি যাবে। কীভাবে যাব? মামি আমাকে রাতে বাড়ি থেকে এক পাও বের হতে দিবে না। আর আমি নিজেও ওসব পার্টি পছন্দ করি না। তুমি তোমার ফ্রেন্ডদের সাথে গিয়ে মজা করো। তাহলে আমার ফ্রেন্ডসরা ঠিকই বলেছে। ঠিকই বলেছে মানে কী বলছে ওরা? ওরা মনে হয় আগে থেকেই জানতো তুমি আমার সাথে যাবে না। আর তাই তো ওরা এতটা শিওর হয়ে বলতে পারছে। কি বলেছে ওরা তা তো বলবে। ওরা বলেছে তুমি আমাকে ভালোবাসো না আর বিশ্বাসও করো না, তুমি আমার সাথে পার্টিতেও যাবে না। আমার দিক থেকে একটু বোঝার চেষ্টা করো ইভান। থাক, তোমার পার্টিতে যেতে হবে না। আমি একাই যাব। সবার সামনে একটু ছোট হব। এর থেকে বেশি কিছু তো আর হবে না। আচ্ছা, আমি যাব তোমার সাথে। দেখি মামিকে কীভাবে রাজি করানো যায়। সত্যি তুমি যাবে আমার সাথে? হুম। তাহলে তোমার মামিকে বলবে তুমি তোমার ফ্রেন্ড এবার বাসায় যাবে। তখন তো আর না করবে না। হুম। হঠাৎ করে ঈশিতার মামাতো বোন পিছন থেকে ঈশিতাকে ডেকে উঠল। ঈশিতা পিছন ফিরে, আরে রুনা তুই, আয় ভিতরে আয়। রুনা ঈশিতার কাছে এগিয়ে গিয়ে ঈশিতার পাশে গিয়ে দাঁড়ালো। কিছু বলবি? হুম। কি বলবি বল। আপু, কি হয়েছে তোর? কিছুদিন ধরে তুই ঘর থেকে তেমন বেরোস না, সারাদিন একা একা ঘরে বসে থাকি। তোর কি শরীর খারাপ আপু? ঈশিতা কি বলবে রুনাকে তা বুঝে উঠতে পারছে না। ক্লাস 5-এ পড়া মেয়ে কী বা বুঝবে এসব ব্যাপারে। আর ঈশিতা কীভাবে বলবে ওর কিছু হয়েছে। বল না আপু, কি হয়েছে তোর? কিছু হয়নি রে, কিছুদিন ধরে একটু অসুস্থ, তাই মামি ঘর থেকে বের হতে বারণ করেছে। দেখিস না, মামির কথা না শুনলে মামি রেগে যায়, তাই সারাদিন ঘরেই বসে থাকে। ও, তুই ভার্সিটি যাবি কবে থেকে? তোর তো অনেক ক্লাস মিস হচ্ছে। যাবো তো। তুই আজ স্কুলে গেলি না কেন? গেছিলাম তো, আজ স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে। পরের দিন ঈশিতা আজ ভার্সিটিতে যাবে। যেভাবে হোক ইরফানের সাথে দেখা করবে, কথা বলবে ওর সাথে। ঈশিতা তার মামিকে নানাভাবে বুঝিয়ে ভার্সিটি গেল। ভার্সিটি গেট দিয়ে ঢোকার সাথে সাথে আশেপাশে সবাই কেমনভাবে ঈশিতার দিকে তাকাচ্ছে। কেউ কেউ হাসাহাসি করছে, আবার কেউ কেউ ঈশিতাকে শুনিয়ে এটা সেটা বলছে। ঈশিতা কারো কোনো কথা কানে না নিয়ে সোজা নিজের ক্লাসরুমে চলে গেল। ঈশিতা ক্লাসে গেলে এবার ঈশিতাকে দেখে দৌড়ে ঈশিতার কাছে এলো। ঈশিতা তুই? হুম। এবার ইরফান কোথায় রে? ও কি ভার্সিটিতে আসে না? তুই ইরফানকে খুঁজছিস? এখনও তুই ইরফানের সাথে কথা বলতে চাস? কেন, ওর সাথে কথা না বললে এসব কিছুর সমাধান হবে কীভাবে? তুই কি ভাবছিস ইরফান এসব কিছুর সমাধান দিতে পারবে? তুই কি তুই কবে বুঝবি ইস্যু? ইরফান ইচ্ছে করে তোর সাথে এসব করেছে। ইচ্ছে করে তোকে বদনাম করে তোর থেকে অপমানের প্রতিশোধ নিয়েছে। ও তোকে ভালোবাসে না। ও এতদিন তোর সাথে অ্যাক্টিং করেছে। কি বলছিস তুই এসব? ইরফান আমাকে ভালোবাসে। ও কেন ইচ্ছে করে আমার সাথে এমন করবে? আমাকে বদনাম করে ওর কি লাভ হবে? আর কিসের অপমান, কিসের প্রতিশোধ এর কথা বলছিস তুই? পুরো ভার্সিটির সবাই জানে ইস্যু, তুই এখন পর্যন্ত জানতে পারলি না? কিসের অপমান? তোর মনে নেই আগের কথাগুলো? ইরফান তারই প্রতিশোধ নিয়েছে তোর থেকে। দূর, তুইও না। আরে ইরফান আগের মতো নেই, ও বদলে গেছে। আর ইরফান আমাকে অনেক ভালোবাসে, তুই দেখে নিস। এখন বল কোথায় পাবো ওকে? ক্যান্টিনে গিয়ে দেখ ফ্রেন্ডদের নিয়ে কীভাবে এনজয় করছে। অপনে অপমানে বদলা নিয়ে নিছে, এখন ওটাই সেলিব্রেট করছে। ঈশিতা এবার কথায় পাত্তা না দিয়ে ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনের দিকে যেতে লাগলো। ঈশিতা, তুই খুব বোকারে। খুব তাড়াতাড়ি সবাইকে বিশ্বাস করে নিস। এজন্য তোকে অনেক কষ্ট পেতে হবে। না জানি ইরফানের সত্যি জানার পর তোর কী অবস্থা হবে। নিজেকে সামলাতে পারবে কি না আল্লাহ জানে। ইরফান ক্যান্টিনের চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে, এখানে যারা যারা আছিস সবার যা ইচ্ছে তা অর্ডার কর। আজকের বিল আমি দেবো। ইরফান হাতে থাকা বিয়ারের বোতল খুলে কয়েক ঢোক খেয়ে বাকিটা রাফির কাছে দিয়ে দিল। অনেকদিন পর আমি এভাবে মন খুলে এনজয় করছি। ঝামেলাটা মাথা থেকে নামছে। আর আমার প্রতিশোধও পূর্ণ হয়েছে। রিহা ইরফানের দিকে হাত বাড়িয়ে দিয়ে, নিচে নেমে আসো। আর আমার পাওনাটা আমাকে দাও। এতদিন যে তোমাকে এত হেল্প করেছি, ভুলে গেছো নাকি সব? ইরফান রিহার হাত ধরে নিচে নেমে এসে রিহার কোমরে জড়িয়ে ধরে, তোমাকে কি করে ভুলে যাব জান? তুমি আইডিয়াটা না দিলে তো এসব কিছুই হতো না। আর তোমার পাওনা দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি।
এটা বলে ইরফান রিয়ার গালে একটা চুমু দিয়ে দিল। রাফি পিছন থেকে ইরফানের কাঁধে হাত রেখে, সত্যি দোস্ত, তোর মতো অ্যাক্টিং কেউ করতে পারবে না। এতদিন যা যা করলি সবই যায় না, তোকে দেখে একদমই মনে হতো না তুই যে আমাদের ইরফান ছেড়ে। আমি তো সব কিছু জানা সত্ত্বেও মাঝে মাঝে ভয় পেয়ে যেতাম, ভাবতাম ইরফান সত্যিই হয়তো এই ঈশিতাকে ভালোবেসে ফেলেছে। আমি ভালোবাসবো ওই মেয়েটাকে? অসম্ভব, প্রশ্নই আসে না। আমি তো শুধু ওকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম, যা আজ দিয়েও দিয়েছি। এই ইরফান চৌধুরীকে অপমান করেছিল, এত সহজে কি করে ছেড়ে দিতাম? সমাজে ও যাতে মাথা তুলে বাঁচতে না পারে এই ব্যবস্থা করে দিয়েছি। আমার গালে চড় মেরেছিল, এর শাস্তি তো ওকে পেতেই হতো। যাক, বাদ দে তো ওই মেয়েটার কথা। এতদিন ওর সাথে থেকে মাথাটা পুরো পাগল হয়ে গেছে। এত জ্ঞান দিতে পারে মনে হয় বিদ্যাসাগরের বংশধর। ঈশিতা এতক্ষণ ধরে একটু দূরে দাঁড়িয়ে ইরফানের সব কথাগুলো শুনছিল। ইরফানের এসব কথা শুনে ঈশিতার চোখ থেকে পানি পড়তে লাগলো। ঈশিতা ভাবতেই পারেনি ইরফান ওই দিনের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য এসব কিছু করেছে। চলবে গল্প।